এই মুহূর্তে বেশ বড় একটা সমস্যার মুখে আমাদের দেশ ভারতবর্ষ। অদ্ভুত একটা সমস্যা। আর আমার দেশ যখন এই বড় একটা অদ্ভুত সমস্যার মুখে এসে দাঁড়িয়েছে, তখন সেই দেশের বাসিন্দা হিসাবে নিজেকে ভারতীয় ভাবতে বেশ গর্ব অনুভব হচ্ছে। গর্বে মাথা উঁচু হয়ে গেছে গোটা ভারতবর্ষে। ভাবছেন এ কি বলছি, দেশ যখন একটা বড় অদ্ভুত সমস্যার মধ্যে এসে দাঁড়িয়েছে, সেটাকে নিয়ে একজন মানুষ, একজন নাগরিক কি করে গর্ব অনুভব করতে পারে? আপনারা জানেন যে আমি তথ্য প্রমাণ ছাড়া তো কোনো কথা বলি না। ভারতবর্ষ, ভারতের কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার এখন একটা অদ্ভুত সমস্যায়। কাকে সমর্থন করবে? কার হয়ে বলবে? রাশিয়ার হয়ে বলবে, নাকি তারা যার সঙ্গে যুদ্ধ করছে সেই ইউক্রেনের হয়ে বলবে? দুজনেই তো ভারতের কাছের বন্ধু, দুজনেই ভারতের কাছের দেশ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ গত কয়েক মাস ধরে চলছে, আপনারা জানেন। দুজনেই ভারতের খুব কাছের দেশ, ইউক্রেন, রাশিয়া। ভারতের প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী যিনি এই অবস্থাতে, যুদ্ধ চলাকালীন অবস্থাতে, দুটো যুদ্ধবাজ দেশেই যেতে পারেন। রাশিয়াতেও গেছেন, ইউক্রেনেও গেছেন। আপনারা দেখেছেন সেই ছবি। একমাত্র আমাদের দেশই পারে এটা। বিশ্বের কোনো দেশ আজ অব্দি কখনো পারেনি যে দুটো দেশ যুদ্ধ করছে, দুটো দেশেই কারো প্রধানমন্ত্রীকে হাজির হয়ে গেছে। এখন আরো একটা সমস্যা, এবার লড়াইয়ে নেমেছে ইরান বনাম ইসরায়েল। আপনারা দেখেছেন কিভাবে ইসরায়েল একের পর এক জঙ্গি গোষ্ঠীকে একেবারে ধ্বংস করার পরিকল্পনা করেছে। প্রথমে দেখলেন হামাস, এখন দেখছেন হিজবুল্লাহ। এই দুটো জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করার মধ্যেই তাদেরকে যারা স্পন্সর করছিল সেই ইরানের এবার বিরুদ্ধে লড়াই শুরু করতে হচ্ছে ইসরায়েলকে। ইরান ইসরায়েলের দিকে 181টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিয়েছে। তার অধিকাংশই মাঝ আকাশেই শেষ করে দিয়েছে ইসরায়েল, ধ্বংস করে দিয়েছে। বাকি যে কটা পড়েছে তাতে ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তারপরে ইসরায়েল ঘোষণা করে দিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করে দিয়েছেন, ইরান তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করলো। ব্যাস, আর কিছু বলেনি। তারপরে কি হলো? তারপরেই সবচেয়ে মজার ব্যাপারটা হলো, জানেন, ইরান যারা ইসরায়েলকে কাটি করতে গেল, এইভাবে ইসরায়েল হামাস জঙ্গি গোষ্ঠী এবং হিজবুল্লাহর পেছনে পড়ার জন্য ইসরায়েলকে কাটি করতে গিয়ে যেই তাদের বড় নেতা আয়াতুল্লাহ খামেনির দিকে নজর পড়ল ইসরায়েলের, সঙ্গে সঙ্গে ইরান ইসরায়েলকে কাটি করার দুদিন পরেই ভারতের শরণাপন্ন। আরো স্পেসিফিক বলতে গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরণাপন্ন হলো ইরান। কি অদ্ভুত কথা বলুন তো! নিজেরা কাটি করবি, আর সেই কাটি করার হাত থেকে তারপরে বাঁচতে প্রধানমন্ত্রী মোদীর শরণাপন্ন। মোদী কি করবেন? ওই যে বললাম, রাশিয়া ইউক্রেন যাদের মধ্যে যুদ্ধ চলছে, দুটো দেশই ভারতের খুব কাছের দেশ। কার হয়ে কথা বলবে? ভারত শান্তির বাণী দিয়ে এসছে যে আপনারা আলোচনা করে সমস্যা মেটান। এবারেও একই ঘটনা। ইরান এবং ইসরায়েল দুটোই ভারতের খুব কাছের দেশ। ইরান থেকে তেল আমদানি করে ভারত। আয়াতুল্লাহ খামেনির সঙ্গে ভারতের বরাবরের ভালো সম্পর্ক। ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক। ফলে ভারত এখন একটা বড় অদ্ভুত সমস্যার মধ্যে। কাকে সাপোর্ট করবে? নরেন্দ্র মোদী নিজের মন্ত্রিসভাকে নিয়ে অজিত দোভাল, এস জয়শঙ্করকে নিয়ে বৈঠকে বসলেন। তারপরে কি হলো? অদ্ভুত কিছু ঘটনা উঠে এলো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ছবিটা আপনারা সবাই দেখেছেন। ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। কেন করেছে? কারণ ইরান স্পন্সর করে এই যে হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী, যারা লেবাননে অধিকাংশ থাকে, হেজবুল্লাহ, সেই লেবাননে হামলা করে হেজবুল্লাহর যিনি প্রধান সেই হাসান নাসরাল্লাহকে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ইরান খেপে গেছে। প্রথমে দেখলেন গাজা ভূখণ্ডে ঢুকে কিভাবে হামাস জঙ্গি গোষ্ঠীদের মারল এই নেতানিয়াহুর টিম, ইসরায়েলের সেনা। তারপর এখন লেবাননে ঢুকে এই হেজবুল্লাহকে মারছে। এই দুটো জঙ্গি গোষ্ঠীকে ইরান স্পন্সর করে, আয়াতুল্লাহ খামেনি। সেই ইরান আবার ভারতের খুব কাছের দেশ, কারণ ওখান থেকে তেল আমদানি করতে হয়। ইসরায়েলও ভারতের খুব কাছের দেশ। ইরান কি করলো? ইসরায়েল এই যে হাসান নাসরাল্লাহ হিজবুল্লাহর প্রধানকে উড়িয়ে দেওয়ার পর ইরান 181 থেকে 200টার মতন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল ইসরায়েলের দিকে। কিন্তু এই ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের কি হবে? ইসরায়েলের হাতে আছে আয়রন ডোম। 181টার মধ্যে 170টাই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। বাকি 11টাও যেটা পড়েছে, ইসরায়েল যুদ্ধবাজ দেশ, প্রত্যেকেই জানে একবার সাইরেন বেজে উঠলে
ব্যাংকারে ঢুকে পড়তে হবে। একটা লোকের মৃত্যু হয়নি, পরবর্তীকালে অবশ্য অন্যান্য বিদেশি চ্যানেল রিপোর্ট করেছে 13 জনের নাকি মৃত্যু হয়েছে। সেই 181টা ক্ষেপণাস্ত্রের তুলনায় কিছুই নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন ইরান তাদের ইতিহাসে সবচেয়ে বড় ভুলটা করলো। এবার টার্গেট আয়াতুল্লাহ খামেনি। ব্যাস, ইরানের ওই যে বলে না শুকিয়ে গেছে, ইরান একেবারে শুকিয়ে গেছে। তারা কি করলো ভালো করে দেখুন, টাইমস আলজেব্রা খবর করেছে, বিগ ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ? আফটার নেতানিয়াহুর ওয়ার্নিং, ইরানস অ্যাম্বাসেডর সিক্স হেল্প ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পিএম মোদি। যেই বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিলেন ইরান তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করলো, সঙ্গে সঙ্গে ইরানের যিনি স্পোক্স পারসন, ইরানের যে অ্যাম্বাসেডর, সঙ্গে সঙ্গে ভারতের দ্বারস্থ হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলো যে এবার আপনি সামলান। ভাবুন একবার, নিজেরা কাটি করে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র ছুটতে গেল, দুদিন বাদে ভারতের শরণাপন্ন হচ্ছে। কি বলবেন আপনারা বলুন? টাইমস আলজেব্রা খবর করেছে, ইরান অ্যাম্বাসেডর সেড ইন্ডিয়া হুইচ হ্যাজ ক্লোজ টাইজ উইথ বোথ সাইড ইরান অ্যান্ড ইসরায়েল ক্যান হেল্প কনভিন্স ইসরায়েল টু স্টপ দ্য ওয়ার। Iran does not want Israel to retaliate after terror attack yesterday. Supreme leader Ali Khamenei is still hiding. সুপ্রিম লিডার ইরানের আয়াতুল্লাহ খামেনি লুকিয়ে পড়েছেন ইসরায়েলের বোমারু বিমানের ভয়ে। ইরান এবার ভারতের সাহায্য প্রার্থনা করছে যে ভারত যেহেতু তাদের সঙ্গে ইরান এবং ইসরায়েলের দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক, তারা এটাকে দেখুক, ইসরায়েলকে থামাক। বলুন এবার, নিজের দেশের উপর গর্ব করবেন না তো কার উপর গর্ব করবেন? ভারত এমন একটা দেশ যাদের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে, যে ভারতে পারে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সামলাতে, ভারতে পারে ইসরায়েল ইরানের যুদ্ধ সামলাতে। ভাবতে পারছেন? এটাই আমার দেশ, এবং এই জন্য ভারতীয় হিসাবে নিজেকে গর্ববোধ করি, গর্বিত ভারতবাসী আমি। নিজের দেশকে নিয়ে গর্ব করুন যে বিশ্বের সব দেশ এখন আবার রাশিয়া ইউক্রেনের সময়ও ভারতের দিকে তাকিয়েছিল, এখন ইরান ইসরায়েলের এই যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ সামলাতে পারে একমাত্র ভারতবর্ষ। বিশ্বের সমস্ত দেশ তাকিয়ে আছে ভারতের দিকে। ভাবতে পারছেন? রাষ্ট্রসংঘ বলে এতগুলো একটা দেশের সংগঠন আছে, তারা পারছে না। বিশ্বের সব দেশ তাকিয়ে আছে ভারতের দিকে, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারেন ইরান ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ থামাতে। কি বলছেন ভাবুন, কোথায় পৌঁছে গেছে আমার দেশ। হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে উড়িয়ে দিয়েছে ইসরায়েল, এবং তারা এই হাসান নাসরাল্লাহর পর যিনি এই হেজবুল্লাহর প্রধান হবেন, সেই হাসেমকেও নাকি উড়িয়ে দিয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে। এই হাসেম আবার 32 বছর ধরে হেজবুল্লাহর একনিষ্ঠ সদস্য। যদিও তেল আবিব বা হেজবুল্লাহর তরফ থেকে হাসেম মারা গেছেন কিনা সেই নিয়ে কিছু বলা হয়নি। হাসেম সাফিউদ্দিন এবার ইসরায়েলের নতুন টার্গেট হাসান নাসরাল্লাহকে উড়িয়ে দেবার পরে। হাসান নাসরাল্লাহ হিজবুল্লাহ প্রধান মাটির নিচে 100 মিটার নিচে কংক্রিটের বাংকারের নিচে লুকিয়েছিল। দুটো বোমা সেই 100 মিটার ভেতরে কংক্রিটের বাংকার ভেদ করে গিয়ে হাসান নাসরাল্লাহকে উড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে ইসরায়েল। সেজন্যই ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পর, কাটি করার পর ভয় পেয়ে এখন মোদির দ্বারস্থ হয়েছে। এই লোকটা আর কত সামলাবে বলুন তো? আপনারা যারা এখনো নরেন্দ্র মোদীর সমালোচনা করেন, বিজেপির নেতা মোদীর সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই, সমালোচনা করাই উচিত, কিন্তু একবার নিজের দেশের দিকে তাকান। বুঝতে হবে দেশ আর দল দুটো কিন্তু এক নয়। বিজেপির সমালোচনা করুন, একদম ধুয়ে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন যেন রাহুল গান্ধীর মতন আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে বসে বিজেপিকে বদনাম করতে, ভারতের বদনাম করতে দেবেন না। রাহুল গান্ধী দেখেছেন দুদিন আগে ভারতের বদনাম, বিজেপির বদনাম করতে গিয়ে ভারতের বদনাম করে এসছে আমেরিকান ইউনিভার্সিটিতে। এরকম রাহুল গান্ধী আমাদের দেশে অনেক আছে, আমাদের রাজ্যেও প্রচুর ছড়িয়ে আছে, যারা দেশ এবং দলের পার্থক্য বোঝে না। বিজেপিকে অপমান করতে গিয়ে ভারতকে অপমান করে বসে, ছোট করে বসে। এই নিশানা এবার ইসরায়েলের নিশানা এবার হাসেম সাফিউদ্দিন। 2017 সাল থেকে এই হাসেমকে কুখ্যাত জঙ্গি বলে ঘোষণা করে দিয়েছে আমেরিকা। তাকে মারার জন্য এবার ইসরায়েল উঠে পড়ে রেখেছে, অর্থাৎ হিজবুল্লাহকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। যেমন ভাবে গাজার মধ্যে ঢুকে একেবারে হামাসকে একেবারে নিকেশ করে দিয়েছে, তেমনি লেবাননে ঢুকে এই হেজবুল্লাহকে একেবারে নিকেশ না করা পর্যন্ত ইসরায়েল থামবে না। পৃথিবীর যে দেশই বারণ করুক তারা শুনবে না। বেঞ্জামিন নেতানিয়াহু ঠিক করে নিয়েছেন যে এই ধরনের জঙ্গি গোষ্ঠী যাদের দ্বারা ইসরায়েলের বিপদ আছে তাদেরকে একেবারে শেষ করে দেবেন। সেটা হামাস হোক,
হিজবুল্লাহ হোক বা অন্য কেউ হোক, একেবারে শেষ করে দেবেন ঠিক করে নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনটে জঙ্গি সংগঠন থেকে এখন ইসরায়েলের বিপদ। এই তিনটে সংগঠনকে একেবারে মাটির মধ্যে মিশিয়ে নিতে চাইছে ইসরায়েল। কারা কারা? ওই যে বললাম দুটো নাম তো আমি আপনাদের বললাম, এই হামাস গাজায় ঢুকে ইসরায়েল যাদের ধ্বংস করেছে, হিজবুল্লাহ লেবাননে ঢুকে যাদের মারছে, এবং ইয়ামেনের হুতিরা। এই তিনটে থেকে ইসরায়েলের খাতরা, বিপদ। তাই এই তিনটে জঙ্গি গোষ্ঠীকে একেবারে নিকেশ করে দেবে। আর এই জঙ্গি গোষ্ঠীকে যারা স্পন্সর করে সেই ইরান, তারা এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করলো এবং তারপরেই ভারতের দ্বারস্থ হলো আয়াতুল্লাহ খামেইনিকে বাঁচাতে। কারণ দুটো দেশের বন্ধুই হচ্ছে ভারতবর্ষ। ভারত বিশ্ব শান্তির দেশ এবং তারা কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না। ভারত এমন একটা দেশ যারা 1971-এ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন লড়তে সেনাবাহিনী পাঠিয়েছিল এবং পাকিস্তানকে হারানোর পর তারা কিন্তু সে দেশে থাকেনি। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, আপনারা জানেন। সে সময় ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ লড়ে বাংলাদেশকে স্বাধীন করে তাদের হাতে তুলে দিয়ে আবার নিজের দেশে ফেরত এসেছিল। এটাই হচ্ছে দেশ, আমার দেশ ভারতবর্ষ। এজন্য রাষ্ট্রসংঘ নয়, ইরান ইসরায়েলের যুদ্ধ থামাতে গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে। ইসরায়েল এবং ইরান, মধ্যপ্রাচ্যে বিবদমান দেশগুলোকে নয়াদিল্লির তরফ থেকে একাধিকবার বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা আলোচনায় বসুন। আমরা দেখলাম গতকালও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধকালীন বৈঠক করলেন, ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকলেন এই মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে। কে কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অবশ্যই যিনি এই সমস্ত দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো দেখাশোনা করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি করা উচিত? মধ্যপ্রাচ্যে অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠছে, ভারতেরও বিপদ আছে। ইরান থেকে আমরা তেল আমদানি করি, তেলের দাম বাড়তে শুরু করেছে। তেলের দাম বাড়লেই ভারতে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়বে, সবজির দাম বাড়বে। ইরানে তেলের দাম বাড়লে কিন্তু একেবারে ভারতের নিম্নবিত্ত মধ্যবিত্তরা বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, একেবারে খুব গোদা বাংলায় বলতে গেলে যেটা বলতে হয়। ফলে আমাদের দেশের চিন্তা করার স্বাভাবিক। মোদী মন্ত্রিসভা বৈঠকে বসলো। এখন ইরান এই তাদের ধর্মগুরু সৈয়দ আলী হোসেন খামেনিকে কিভাবে বাঁচাবে তার জন্য মোদির দিকে তাকিয়ে আছে। কারণ তারা জানে যে এই যে সেনাবাহিনী, ইরানের হাতেও সেনাবাহিনী রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, আমেরিকার তৈরি F-15, F-16, F-35 এর মতো অত্যাধুনিক বিমান রয়েছে, আবার ইসরায়েলের হাতে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলকে কিছু করা যাবে না, কারণ তাদের হাতে আছে আয়রন ডোম। দূরপাল্লার, মাঝারি বা যা কিছুই হোক ব্যালিস্টিক মিসাইল, এই আয়রন ডোম আছে, পিছনে আছে ডেভিড স্লিং, তারপর আছে অ্যারো। এতগুলো ক্ষেপণাস্ত্র বিরোধী অস্ত্র থাকতে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র ট্যাগ করে, ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ইসরায়েলকে কিছুই আঘাত আনা যাবে না। মা দেখাচ্ছি সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে এই আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো এদের হাতে। এবং ইসরায়েলের যা সেনাবাহিনী রয়েছে, দেখা যাচ্ছে যে পদাতিক সেনা যেগুলোকে বলা হয় অনেক কম। ইরানের যে ক্ষেত্রে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC রয়েছে, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় সৈন্যবাহিনী রয়েছে ইরানের হাতে। প্রায় 5,80,000 সেনা আছে, 2 লক্ষ রিজার্ভ বাহিনী আছে। সেক্ষেত্রে ইসরায়েলের বাহিনী অনেক ছোট, মাত্র 1,69,500 জন সৈনিক, রিজার্ভ বাহিনী 4 লক্ষ, ইহুদিদের আধা সেনার সংখ্যা 8,000। ইরানের তুলনায় অনেক কম, কিন্তু বাকি ওই যে বললাম এয়ারফোর্স ইরানের থেকে অনেক এগিয়ে, যেটা আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সবচেয়ে বেশি দরকার, অনেক এগিয়ে। এবং সবচেয়ে যেটা দরকার পারমাণবিক অস্ত্র, পারমাণবিক ক্ষমতাধর দেশ হচ্ছে ইসরায়েল, যেটা কিন্তু ইরান নয়। এবং এই যে ইরান চিঠিটা লিখলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ভারত থেকে সাহায্য প্রার্থনা করছে, তার আরো একটা বড় কারণ হলো মোসাদ, ইসরায়েলের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা, যারা কাউকে যদি মারবো বলে ঠিক করে তাহলে সেই লোকটা বিশ্বের যে প্রান্তেই যেখানেই লুকিয়ে থাকুক না কেন তারা মেরেই ছাড়ে। আপনারা এর আগে মোসাদের যারা জানেন, মোসাদের বিভিন্ন ঘটনার কথা দেখেছেন। সেই মোসাদ যার সঙ্গে এখন একমাত্র তুলনা চলে আমেরিকার CIA এবং অবশ্যই গর্ব করুন ভারতবর্ষের র। ভারতবর্ষের কে ভয় খায় না এখন এরকম দেশ খুব কম আছে। আর এই সবকিছুর মাথায় আছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর বেশি আর কিছু বলা যাবে না। এই মুহূর্তে ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে এই অশান্তি ঠেকানোর জন্য আবার প্রত্যেকটা দেশ সেই ভারতের দিকেই তাকিয়ে। গর্ব অনুভব করুন আমরা ভারতে বাস করি।
কিন্তু এটা কিরকম হলো, যেটা দিয়ে প্রতিবেদনটা শুরু করেছিলাম, ইরান কাটি করতে গেল ইসরায়েলকে, তারপরেই ভয় পেয়ে নরেন্দ্র মোদীর শরণাপন্ন হলো। এই নরেন্দ্র মোদী লোকটা আর কত দিক সামলাবে বলুন তো? ওদিকে ইউক্রেন রাশিয়া সামলাবে, এদিকে ইরান ইসরায়েল সামলাবে। রাষ্ট্রসংঘটা তাহলে আছে কি জন্য, যদি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সব সামলাতে হয়? কি বলেন আপনারা? সবটা তো দেখছেন, শুনছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখছেন, মোবাইলেও দেখছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা চুরি, দুর্নীতি, রাজনীতির বাইরে বেরিয়েও এই ধরনের বিশ্বের এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চেপে রাখতে দেব না।